এই গল্পটি উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত এবং অত্যন্ত ঠান্ডা পাহাড়ি এলাকা হুঞ্জা উপত্যকার কাছের। এখানকার মানুষজন খুব শক্তপোক্ত ছিল এবং পাহাড়ে মালামাল বহন করার কাজ করত। এই এলাকার সবচেয়ে ধনী ও অত্যাচারী ঠিকাদার ছিল মালিক শেরদিল। সে কাঠ ও মূল্যবান পাথরের চোরাচালান করত এবং মজুরদের দিয়ে জানোয়ারের মতো খাটিয়ে কাজ নিত। এই এলাকাতেই গুলজার নামে এক গরিব মজুর থাকত। গুলজারের বয়স ছিল ৩৫ বছর, কিন্তু কঠোর পরিশ্রম তাকে সময়ের আগেই বুড়ো করে দিয়েছিল। তার ঘরে এক অসুস্থ মা আর ছোট্ট মেয়ে ছিল। গুলজারের নিজের কোনো জানোয়ার ছিল না। সে নিজের পিঠে ভারী বোঝা নিয়ে পাহাড় বাইত এবং কোনো মতে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করত। এক কনকনে ঠান্ডা সকালে যখন গুলজার কাজের সন্ধানে দাঁড়িয়েছিল, সে দেখল মালিক শেরদিল তার গুদামের বাইরে একটি বুড়ো ও দুর্বল খচ্চরকে নির্দয়ভাবে চাবুক মারছে। খচ্চরটির একটি পায়ে গভীর ক্ষত ছিল এবং সেটি বোঝা বইবার মতো অবস্থায় ছিল না। মালিক শেরদিল চিৎকার করছিল, হারামখোর জানোয়ার, যদি বোঝা বইতে না পারিস তবে তুই আমার কি কাজের? আজ তোকে গুলি করে দেব যাতে তোর খাবারের খরচ বাঁচে। খচ্চরটি ব্যথায় কাতরাচ্ছিল আর তার চোখ দিয়ে জল পড়ছিল। গুলজারের মন কেঁপে উঠল। সে ছুটে গিয়ে মালিক শেরদিলের হাত ধরে ফেলল। মালিক সাহেব, খোদাকে ভয় করুন, এটি অবলা জানোয়ার, একে মারবেন না। মালিক শেরদিল গুলজারকে ধাক্কা দিল। ওরে ফকির, তুই আমাকে শেখাবি? এটি আমার জানোয়ার, আমি যা খুশি করব। গুলজার তার পকেট হাতড়াল। তার কাছে মায়ের ওষুধের জন্য জমানো কিছু টাকা ছিল। সে সব টাকা বের করে মালিক শেরদিলের সামনে রাখল। এই নিন মালিক সাহেব, এটি আমার সারা জীবনের সঞ্চয়। এই টাকাগুলো নিন আর এই জানোয়ারটি আমাকে দিয়ে দিন, একে মারবেন না। মালিক শেরদিল টাকাগুলো গুনল। সেগুলো খচ্চরের দামের চেয়ে কম ছিল, কিন্তু সে ভাবল একটি মৃতপ্রায় জানোয়ারের বদলে যা পাওয়া যাচ্ছে তাই সই। সে টাকাগুলো পকেটে পুরল আর দড়িটি গুলজারের দিকে ছুড়ে দিল। নিয়ে যা এই আবর্জনাটাকে, এমনিতেও এটি কালকের মধ্যে মরে যাবে, তোরা দুজনেই না খেয়ে মরবি। মালিক আর তার সঙ্গীরা জোরে অট্টহাসি দিল। গুলজার সেই জখমি খচ্চরটিকে নিয়ে নিজের বাড়িতে এলো। সে তার নাম রাখল তুফান। যদিও সেটি হাঁটার ক্ষমতা হারিয়েছিল, কিন্তু গুলজার তার চোখে এক অদ্ভুত বিশ্বস্ততা দেখতে পেল। গুলজার নিজের চাদর ছিঁড়ে তার ক্ষত বেঁধে দিল আর নিজের ভাগের রুটি তাকে খাইয়ে দিল। তার মা বলল, বাবা, আমরা নিজেরাই গরিব, এই জানোয়ারটিকে কিভাবে পালব? গুলজার বলল, মা, যার কেউ নেই তার আল্লাহ আছে, ও আমাদের মেহমান। কিছুদিন কাটল। গুলজারের সেবায় তুফান খচ্চরের ক্ষত শুকোতে শুরু করল। সে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারত, কিন্তু গুলজারের পকেট এখন শূন্য। ঘরে অভাব দেখা দিল। এরই মধ্যে আবহাওয়া বদলে গেল। আকাশে কালো মেঘ জমে গেল এবং আবহাওয়া অফিস প্রচণ্ড বরফ ঝড়ের পূর্বাভাস দিল। এমন আবহাওয়ায় সব রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু মালিক শেরদিল চিন্তায় ছিল। তার একটি অত্যন্ত দামি অবৈধ পাথরের চালান পাহাড়ের ওপারে সীমান্ত চৌকিতে পৌঁছানোর কথা ছিল। যদি দুদিনের মধ্যে মাল না পৌঁছাতো তবে তার কোটি টাকার লোকসান হতো। কোনো মজুরি এই ঝোড়ো আবহাওয়ায় খুনি গিরিপথ, একটি বিপজ্জনক পাহাড়ি রাস্তা পার হতে রাজি ছিল না। সবাই নিজের জীবনকে ভালোবাসত। মালিক শেরদিল পুরস্কারের টাকা দ্বিগুণ করল, তারপর 3 গুণ করল, কিন্তু কেউ রাজি হলো না। অবশেষে মালিক শেরদিলের গুলজারের কথা মনে পড়ল। সে জানত গুলজারের টাকার খুব দরকার। মালিক শেরদিল গুলজারের ঝুপড়িতে গেল। গুলজার, শোনো, যদি তুমি আমার ওই বক্সটি সীমান্ত চৌকি পর্যন্ত পৌঁছে দাও তবে তোমাকে 50,000 টাকা দেব। 50,000 টাকা? এটি গুলজারের জন্য অনেক বড় অঙ্ক ছিল। এটি দিয়ে তার মায়ের চিকিৎসা আর মেয়ের বিয়ে হতে পারত। কিন্তু রাস্তাটি ছিল মরণকূপ। গুলজার আকাশের দিকে তাকালো। তুষারপাত শুরু হতে যাচ্ছিল। সে বলল, মালিক সাহেব, আমি রাজি, তবে এক শর্তে। আমি একা যাব না, আমার খচ্চর তুফানও আমার সাথে যাবে। মালিক শেরদিল হাসল। ওই ল্যাংড়া জানোয়ার, ও তো মাঝপথেই মরে যাবে। ঠিক আছে, তোর যা ইচ্ছা, বোঝা তোকে বা তোর জানোয়ারকে বইতে হবে, আমার শুধু মাল চাই। সফর শুরু হলো। এই কাফেলাটি 3 জনকে নিয়ে গঠিত ছিল। 1 গুলজার, গরিব মজুর, 2 তুফান, ল্যাংড়া খচ্চর, এবং 3 মালিক শেরদিল নিজে, কারণ সে তার দামি মালের ওপর অন্য কাউকে বিশ্বাস করতে পারছিল না। তারা পাহাড়ি রাস্তায় চলতে শুরু করল। ঠান্ডা এতটাই ছিল যে হাড়ের ভেতর তীরের মতো বিচ্ছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ কান ঝালাপালা করে দিচ্ছিল। গুলজার সেই ভারী বক্সটি তুফানের পিঠে চাপিয়ে দিয়েছিল। তুফান খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু থামেনি। সে খুব সাবধানে পা ফেলছিল। যত ওপরে উঠল তুষারপাত তত বাড়ল। রাস্তা দেখা বন্ধ হয়ে গেল। এক পাশে 1000 ফুট গভীর খাদ আর অন্য পাশে পিচ্ছিল পাহাড়। মালিক শেরদিল মোটা কোট পরেছিল, তাও সে কাঁপছিল। গুলজারের কাছে ছিল মাত্র একটি পুরনো জ্যাকেট। হঠাৎ একটি মোড়ে
তুফান খচ্চর থেমে গেল। সে কান খাড়া করল এবং জোরে ডেকে উঠল। সে আগে যেতে অস্বীকার করছিল। মালিক শেরদিল রাগে তার চাবুক বের করল। চল আগে, থেমে গেলি কেন? সে খচ্চরটিকে মারার চেষ্টা করল। গুলজার মাঝে চলে এলো। না মালিক সাহেব, জানোয়ারদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়, ও হয়তো কোনো বিপদ অনুভব করছে। মালিক বলল, বাজে কথা বন্ধ করো, আমাদের রাত হওয়ার আগে গিরিপথ পার হতে হবে। মালিক শেরদিল জোর করে তুফানের লাগাম টেনে তাকে ধাক্কা দিল। খচ্চরটি বাধা দিল, কিন্তু মালিকের গায়ের জোরে বাধ্য হয়ে এক পায়ে গেল। পা রাখা মাত্রই বরফের একটি বিশাল চাই বা গ্লেশিয়ার স্ল্যাব মরমর করে উঠল। রাস্তাটি কাঁচা ছিল আর বরফের নিচে ছিল খাদ। গুলজার চিৎকার করে উঠল, পেছনে সরুন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মালিক শেরদিল আর খচ্চর যে পাথরের উপর দাঁড়িয়েছিল সেটি ভেঙে নিচে নামতে শুরু করল। পাথরের একটি বড় অংশ ভেঙে নিচে খাদে পড়ে গেল। মালিক শেরদিলের একটি পা শূন্যে ঝুলছিল আর সে কোনো মতে একটি শিকড় ধরে ঝুলেছিল। তুফান খচ্চরও পিছলে গিয়েছিল, তবে সে তার সামনের পায়ের খুর বরফে গেঁথে দিয়েছিল আর তার পেছনের অংশ শূন্যে ঝুলছিল। তার পিঠে থাকা ভারী বক্সটির ওজন তাকে নিচের দিকে টানছিল। গুলজার নিরাপদ জায়গায় ছিল, কিন্তু তার কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। মালিক শেরদিল চিৎকার করছিল, গুলজার, আমাকে বাঁচাও, আমি তোমাকে মুখ চাওয়া পুরস্কার দেব। গুলজার নিজের জীবন বাজি রেখে দড়ির এক মাথা নিজের কোমরে বাঁধল এবং অন্য মাথাটি মালিক শেরদিলের দিকে ছুড়ে দিল। ধরে ফেলুন মালিক সাহেব। মালিক দড়ি ধরল। গুলজার পুরো শক্তি দিয়ে তাকে ওপরে টেনে তুলল। মালিক শেরদিল হাঁপাতে হাঁপাতে ওপরে এলো, কিন্তু তুফান খচ্চর তখনও ঝুলেছিল। তার চোখে ছিল ভয় আর আরতি। সে ধীরে ধীরে নিচে পিছলে যাচ্ছিল। মালিক শেরদিল নিজের জীবন বাঁচতেই তার আসল রূপ দেখালো। সে দেখল খচ্চরটি পড়ে যাচ্ছে এবং তার সাথে সেই দামি বক্সটিও চলে যাবে। সে গুলজারকে বলল, খচ্চরকে ছেড়ে দাও, দড়ির ফাঁস বক্সটির ওপর ফেলো আর শুধু বক্সটিকে বাঁচাও, এই জানোয়ার এমনিতেই মরে যাবে। গুলজার রাগের মালিকের দিকে তাকালো। এই জানোয়ারটি আমার জীবন মালিক সাহেব, আমি একে ছাড়ব না। গুলজার দড়ির অন্য মাথাটি খচ্চরের দিকে ছুড়ল এবং নিজে বরফের উপর শুয়ে তাকে টানতে শুরু করল। খচ্চরটি খুব ভারী ছিল। গুলজারের হাত ছিলে যাচ্ছিল, দড়ি তার চামড়া কেটে বসছিল। মালিক শেরদিল সাহায্য করার বদলে শুধু তামাশা দেখছিল। পাগল মানুষ, নিজের জীবন দিয়ে দেবে। অবশেষে তুফান হিম্মত করল এবং এক জোরদার ঝটকায় ওপরে উঠে এলো। সে খুব হাঁপাচ্ছিল। গুলজার তাকে জড়িয়ে ধরল। শুকর খোদায়া। রাত হয়ে গিয়েছিল এবং তুষার ঝড় বা ব্লিজার্ড শুরু হয়ে গেল। এখন আর এগোনো অসম্ভব ছিল। তাদের কোনো গুহায় আশ্রয় নিতে হবে। ভাগ্যক্রমে কাছেই একটি ছোট গুহা পাওয়া গেল। তারা তিনজন ভেতরে ঢুকে পড়ল। ঠান্ডা এতটাই ছিল যে রক্ত জমে যাচ্ছিল। গুলজার কিছু শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। আগুনের আলোয় গুলজার দেখল যে পড়ে যাওয়ার কারণে সেই দামি বক্সটি কিছুটা ভেঙে গেছে এবং তার তালা খুলে গেছে। মালিক শেরদিলের নজরও বক্সের উপর পড়ল। সে লাফিয়ে উঠে বক্সটি লুকানোর চেষ্টা করল, কিন্তু গুলজার দেখে ফেলেছিল। বক্সের ভেতর কোনো হীরা বা জহরত ছিল না, বরং তার ভেতর মানুষের হাড়ের কাঠামো, স্কাল এবং কিছু পুরনো মূর্তি ছিল। এগুলো পুরাকীর্তি বা অ্যান্টিক স্মাগলিং ছিল, যা অবৈধভাবে সীমান্ত পার করা হচ্ছিল। গুলজার চমকে গেল। মালিক সাহেব, এগুলো কি? এগুলো তো পুরনো কবরের জিনিস মনে হচ্ছে। মালিক শেরদিল পিস্তম বের করল। তুমি অনেক কিছু দেখে ফেলেছ গুলজার, এখন তুমি আর বেঁচে ফিরবে না। সকাল হলেই আমি তোমাকে এই খাদে ধাক্কা দিয়ে দেব যেখান থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। গুলজার বুঝল সে এক বিপজ্জনক অপরাধীর সাথে ফেসে গেছে। তার পালানোর কোনো পথ নেই। বাইরে ঝড় আর ভেতরে মৃত্যু। মালিক গুলজারের হাত পা বেঁধে দিয়ে নিজে আগুনের পাশে শুয়ে পড়ল। সে তুফান খচ্চরকে গুহার মুখে বেঁধে দিল যাতে সে পাহারা দেয়। রাতের শেষ প্রহরে যখন মালিক গভীর ঘুমেছিল, গুলজার দেখল তুফান খচ্চর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। খচ্চরটি তার দাঁত দিয়ে গুলজারের দড়ি টানতে শুরু করল। অনেক চেষ্টার পর সে দড়ির গিঁট ঢিলে করে দিল। গুলজারের হাত খুলে গেল। গুলজার আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল মালিকের পিস্তল কেড়ে নেবে, কিন্তু মালিক পিস্তল মাথার কাছে রেখেছিল। যদি সে জেগে যেত তবে গুলি করে দিত। গুলজার সিদ্ধান্ত নিল সে বক্সটি এখানেই রেখে খচ্চরের সাথে পালিয়ে যাবে। কিন্তু যেমনই সে উঠল, বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, খুড়খুড়। এটি কোনো হিংস্র জানোয়ারের আওয়াজ ছিল। গুহার মুখে দুটি জলজলে চোখ দেখা গেল। একটি তুষার চিতা, স্নো লেপার্ড, ক্ষুধার্ত অবস্থায় গুহার ভেতরে উঁকি দিচ্ছিল। চিতাটি মালিক শেরদিলের গায়ের গন্ধ পেয়ে গিয়েছিল। চিতাটি নিঃশব্দে ভেতরে ঢুকল। গুলজার একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ল। চিতাটি মালিক শেরদিলের দিকে এগোচ্ছিল।
মালিক তখনও ঘুমাচ্ছিল। গুলজারের কাছে এক মুহূর্ত সময় ছিল। সে কি তার শত্রুকে মরতে দেবে নাকি তাকে জাগিয়ে দেবে? যদি সে মালিককে বাঁচায় তবে মালিক তাকে মেরে ফেলবে। যদি সে চুপ থাকে তবে একজন মানুষ পশুর পেটে যাবে। গুলজার একটি পাথর তুলে গুহার দেওয়ালে মারল। ঠাক! আওয়াজ শুনে মালিক শেরদিল ধড়ফড় করে জেগে উঠল। সামনে চিতাকে দেখে তার প্রাণ ওড়ার দশা হল। সে পিস্তল তোলার চেষ্টা করল, কিন্তু ঘাবড়ে গিয়ে পিস্তলটি আগুনের ভেতরে পড়ে গেল। চিতাটি মালিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। মালিক তার হাত সামনে দিল, চিতার দাঁত তার হাতে বিঁধে গেল। বাঁচাও গুলজার! মালিক চিৎকার করল। গুলজার একটি জ্বলন্ত কাঠ তুলে চিতার দিকে দৌড়ে গেল। সে আগুন চিতার মুখের কাছে নিয়ে গেল। জানোয়াররা আগুন ভয় পায়। চিতা পেছনে সরল। এই সময়ে তুফান খচ্চরও কামাল করল। সে পেছন থেকে এসে চিতাকে এক জোরদার লাথি মারল। চিতাটি গুহার বাইরে গিয়ে পড়ল এবং পালিয়ে গেল। মালিক শেরদিল জখমি অবস্থায় কোনায় পড়ে কাঁপছিল। গুলজার তার কাছে গিয়ে বলল, আমি আপনাকে আবার বাঁচালাম। এখন সিদ্ধান্ত আপনার, গুলি করবেন নাকি সাথে চলবেন? মালিক শেরদিল লজ্জিত ছিল। সে মাথা নিচু করে ফেলল। আমি হেরে গেছি গুলজার, তুমি সত্যিই মানুষ। সকাল হলে ঝড় থেমে গেল, কিন্তু তাদের পরীক্ষা তখনও শেষ হয়নি। ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তুষারপাত রাস্তা মুছে দিয়েছিল। তাদের কাছে খাওয়ার কিছু ছিল না এবং মালিক শেরদিলের জখম খারাপ হচ্ছিল। তারা ঠিক করল তারা সামনের দিকে যাবে, হয়তো সীমান্ত চৌকিতে কোনো সাহায্য পাওয়া যাবে। চলতে চলতে তারা একটি বরফের সেতু বা আইস ব্রিজে পৌঁছাল। এটি একটি প্রাকৃতিক সেতু ছিল যা দুটি পাহাড়কে যুক্ত করেছিল। নিচে গভীর খাদ। সেতুটি খুব দুর্বল মনে হচ্ছিল। গুলজার বলল, আমাদের একজন একজন করে পার হতে হবে। প্রথমে মালিক শেরদিল পার হলো। সে জখমি ছিল, তাই হামাগুড়ি দিয়ে গেল। সে ওপারে পৌঁছে গেল। এবার গুলজার আর তুফানের পালা। গুলজার তুফানের দড়ি ধরল এবং সেতুর ওপর পা রাখল। যখন তারা সেতুর মাঝখানে পৌঁছালো তখন বরফে ফাটল ধরল। সেতুটি ভেঙে যাওয়ার উপক্রম হলো। গুলজার তুফানকে ধাক্কা দিল যাতে সে সামনে চলে যায়, কিন্তু খচ্চরের পা ফেসে গেল। সেতুর একটি অংশ ভেঙে পড়ে গেল। গুলজার আর তুফান দুজনেই একটি বরফের চায়ে ঝুলে থাকল। মালিক শেরদিল অন্য পাশে নিরাপদে দাঁড়িয়েছিল। তার কাছে এখনও সুযোগ ছিল যে সে পালিয়ে যাবে এবং সব দোষ গুলজারের ওপর চাপিয়ে দেবে, অথবা সে গুলজারকে বাঁচাবে। মালিক দেখল তার দামি বক্সটিও গুলজারের কাছে আছে। মালিক দড়ি ছুড়ল, দড়ি ধরো! গুলজার দড়ি ধরল। মালিক টানতে শুরু করল, কিন্তু ওজন অনেক বেশি ছিল। মালিক একা গুলজার আর খচ্চরকে টানতে পারছিল না। মালিক চিৎকার করে বলল, গুলজার দড়ি কেটে দাও, খচ্চরকে ফেলে দাও, না হলে তুমিও মরবে আর আমিও টানতে পারবো না। গুলজার নিচে তাকালো। তুফান খচ্চর শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। এই জানোয়ারটি দুবার তার জীবন বাঁচিয়েছে। এখন কি সে একে কোরবানি দেবে? গুলজার পকেট থেকে ছুরি বের করল। মালিক ভাবল সে খচ্চরের দড়ি কাটছে, কিন্তু গুলজার অন্য কিছু করল। সে ওই দড়িটি কেটে দিল যা দিয়ে বক্সটি খচ্চরের পিঠে বাঁধা ছিল। তড়াম করে স্মাগলিংয়ের দামি বক্সটি খাদে পড়ে গেল। ওজন কমে গেল। মালিক শেরদিল চিৎকার করল, না, আমার মাল! কিন্তু এখন ওজন কম থাকায় মালিক গুলজার আর খচ্চরকে ওপরে টেনে নিল। তারা তিনজন বেঁচে গেল, কিন্তু মালিক শেরদিল বরবাদ হয়ে গেল। তার কোটি টাকার মাল খাদে চলে গেছে। সে রাগে পাগল হয়ে গেল। তুই আমাকে গরিব করে দিলি গুলজার, এখন আমি তোকে ছাড়ব না। মালিক গুলজারের উপর হামলা করল। সে জখমি ছিল ঠিকই, কিন্তু রাগ তাকে শক্তি দিয়েছিল। তারা দুজনে বরফের ওপর ধস্তাধস্তি শুরু করল। তারা খাদের কিনারায় লড়ছিল। মালিক শেরদিল একটি ভারী পাথর তুলল এবং গুলজারের মাথায় মারার চেষ্টা করল। গুলজার তার হাত সামনে দিল। পাথর হাতে লাগলো এবং হাড় ভাঙার মতো আওয়াজ হলো। গুলজার ব্যথায় কোকিয়ে উঠল। তুফান খচ্চর যে একপাশে দাঁড়িয়েছিল তার মালিককে বিপদে দেখে খেপে গেল। সে তার পেছনের পা দিয়ে মালিক শেরদিলকে এক জোরদার লাথি মারল। মালিক গড়াতে গড়াতে খাদের কিনারা পর্যন্ত পৌঁছে গেল। তার অর্ধেক শরীর শূন্যে ঝুলছিল আর সে বরফ আঁকড়ে ধরেছিল। বাঁচাও গুলজার, আমাকে পড়তে দিও না। মালিক মৃত্যুকে সামনে দেখে ভিক্ষা চাইল। গুলজারের হাত ভেঙে গিয়েছিল, কিন্তু তার হৃদয় তখনও মমতায় ভরা ছিল। সে ভাবল যদি মালিক মারা যায় তবে তার গুনাহ তার সাথেই দাফন হয়ে যাবে। একে আইনের কাঠগড়ায় আনা দরকার। গুলজার তার অন্য হাত বাড়িয়ে মালিককে টেনে তুলল। মালিক হাঁপাচ্ছিল। সে এখন বুঝতে পেরেছিল যে সে গুলজার আর তার বিশ্বস্ত জানোয়ারের সাথে পারবে না। আমি হেরে গেছি গুলজার, আমাকে মাফ করে দাও। মালিক মিথ্যা চোখের জল ফেলল। আসলে সে নতুন কোনো সুযোগ খুঁজছিল। গুলজার বলল, উঠুন, আমাদের চৌকি পর্যন্ত যেতে হবে, সেখানে আইন ফয়সালা করবে। তারা তিনজন খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলো। সন্ধ্যা হতে চলল। দূরে তার একটি ফৌজি চৌকির পতাকা উঠতে দেখল।
গুলজার আশার আলো দেখতে পেল, কিন্তু মালিক শেরদিলের মাথায় শয়তান খেলছিল। সে ভাবল, যদি আমরা ওখানে পৌঁছে যাই তবে আমি স্মাগলিংয়ের দায়ে ধরা পড়ব, আমাকে কিছু করতে হবে। যেমনই তারা চৌকির কাছে পৌঁছালো, মালিক হঠাৎ নাটক শুরু করল। সে মাটিতে পড়ে গেল আর জোরে জোরে কাঁদতে লাগল, বাঁচাও, আমাকে এই পাগলটা লুটে নিয়েছে। চৌকির সিপাহীরা আওয়াজ শুনে দৌড়ে এলো। তারা দেখল এক সম্ভ্রান্ত দেখতে মানুষ মালিক শেরদিল জখমি হয়ে পড়ে আছে, আর এক গরিব মজুর গুলজার তার পাশে দাঁড়িয়ে আছে। মালিক সিপাহীদের দেখেই বলল, সাহেব, এটি আমার চাকর, ও আমাকে লুটেছে, আমাকে মেরেছে আর আমার সব দামি মাল খাদে ফেলে দিয়েছে। ও আমাকে খুন করার চেষ্টা করেছে। সিপাহীরা মালিকের দামি পোশাক আর গুলজারের ছেঁড়া কাপড় দেখে মালিকের কথা বিশ্বাস করল। তারা গুলজারকে ধরে ফেলল আর রাইফেলের কুঁদো দিয়ে মারল। বল চোর, তুই শেঠ সাহেবকে কেন মারলি? গুলজার চিৎকার করে বলতে থাকলো, আমি নির্দোষ, ও স্মাগলার, ও আমাকে ফাঁসিয়েছে। কিন্তু গরিবের কথা কে শোনে? সিপাহীরা গুলজারকে দড়ি দিয়ে বাঁধল আর চৌকির লকআপে পুরে দিল। তুফান খচ্চরকে বাইরে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হলো। মালিক শেরদিলকে গরম চা খাওয়ানো হলো আর তার জখমে মলম লাগানো হলো। সে ভেতরে বসে সিপাহীদের তার মিথ্যা গল্প শোনাচ্ছিল আর গুলজারকে গাল দিচ্ছিল। গুলজার ঠান্ডা আর অন্ধকার কুঠুরিতে পড়েছিল। তার ভাঙা হাত খুব ব্যথা করছিল, তার চোখে জল ছিল। ইয়া আল্লাহ, এটি কি আমার পরিণতি? আমি ভালো কাজ করলাম আর তার বদলে এই প্রতিদান পেলাম? রাত হলো, বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। তুফান খচ্চর তার মালিকের গন্ধ পাচ্ছিল। সে জানত গুলজার বিপদে আছে। খচ্চরটি জোরে জোরে ডাকতে শুরু করলো আর দড়ি ছিঁড়বার চেষ্টা করলো। সিপাহীরা তাকে লাঠি মারল, কিন্তু সে শান্ত হলো না। অবশেষে খচ্চরটি তার পুরো শক্তি দিয়ে দড়ি টানল। খুঁটিটি দুর্বল ছিল, সেটি উপড়ে গেল। খচ্চরটি আজাদ হয়ে গেল। সে দৌড়ালো, কিন্তু জঙ্গলের দিকে নয়, বরং সেই রাস্তার দিকে যেখান থেকে তারা এসেছিল। সে সেই খাদের দিকে যাচ্ছিল যেখানে মালিকের বক্সটি পড়েছিল। সে খাদের নিচে নামল। সেখানে বরফের ভেতর সেই ভাঙা বক্সটি পড়েছিল। খচ্চরটি বক্সের ভেতর থেকে একটি ভাঙা মূর্তি আর একটি কাগজের টুকরো যা বক্সের ভেতর ছিল নিজের দাঁত দিয়ে চেপে ধরল এবং ফিরে চৌকির দিকে দৌড়ালো। সকাল হতে চলল। সিপাহীরা গুলজারকে শহরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, যাতে তাকে জেলে পাঠানো যায়। মালিক শেরদিলও তৈরি ছিল। সে এখন মুক্ত হয়ে চলে যেতে চাইছিল। হঠাৎ চৌকির গেটে খচ্চরটি হাজির হলো। সে খুব ক্লান্ত ছিল, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তার দাঁতে সেই মূর্তি আর কাগজটি চাপা ছিল। সিপাহীরা অবাক হয়ে গেল, এই জানোয়ারটি কি এনেছে? কমান্ডার এগিয়ে গিয়ে জিনিসগুলো নিলেন। তিনি কাগজটি দেখলেন। এটি একটি নকশা আর স্মাগলিংয়ের তালিকা ছিল, যার উপর মালিক শেরদিলের সই ছিল। আর সেই মূর্তিটি একটি দুর্লভ প্রাচীন নমুনা ছিল, যা জাতীয় সম্পদ। কমান্ডার রাগে মালিক শেরদিলের দিকে তাকালেন। মালিক সাহেব, এগুলো কি? এই সই তো আপনার। মালিকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এটি মিথ্যা, এই জানোয়ারটিও ওর, এটি চক্রান্ত। কমান্ডার বললেন, জানোয়াররা মিথ্যা বলে না। এই অবলা জানোয়ারটি এত দূর গিয়ে এই প্রমাণ এনে প্রমাণ করে দিল যে কে সত্যবাদী। কমান্ডার হুকুম দিলেন, একে গ্রেফতার করো। সিপাহীরা মালিক শেরদিলকে হাতকড়া পরিয়ে দিল। গুলজারকে লকআপ থেকে বের করা হলো। কমান্ডার তার কাছে ক্ষমা চাইলেন, আমরা ভুল করেছি, তোমার জানোয়ারটি একজন হিরো। গুলজার দৌড়ে গিয়ে তুফানকে জড়িয়ে ধরল। খচ্চরটি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। সে তার দায়িত্ব পালন করেছিল। মালিক শেরদিলকে জেলে পাঠানো হলো। গুলজারকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হলো। সে এখন নিজের গ্রামে ফিরে যাচ্ছিল মাথা উঁচু করে। কিন্তু গল্পের শেষ এবং সবচেয়ে আবেগপূর্ণ অংশ এখনও বাকি ছিল। গুলজার যখন পুরস্কার আর সম্মান নিয়ে নিজের গ্রামে পৌঁছালো, তখন সে খুব খুশি ছিল। সে ভেবেছিল সে এখন মায়ের চিকিৎসা করাবে আর মেয়ের জন্য নতুন জামা কিনবে। কিন্তু যখন সে নিজের গলিতে ঢুকল, সে দেখল নিজের ঘরের জায়গায় শুধু ধ্বংসস্তূপ। তার কাঁচা ঘরটি ভেঙে ফেলা হয়েছে আর আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিবেশীরা ভয়ে ভয়ে জানালো, গুলজার, যখন তুমি পাহাড়ে গিয়েছিলে তখন মালিক শেরদিলের মুন্সি আর গুন্ডারা এসেছিল। তারা বলল তুমি চুরি করে পালিয়েছ। তারা তোমার বুড়ো মা আর ছোট মেয়েকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তারা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গেছে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গুন্ডারা আমাদের উপর বন্দুক তাকিয়েছিল। গুলজারের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে যা কিছু কামিয়েছিল সব মাটি হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো এবং এক যন্ত্রণাক্ত চিৎকার দিল, ইয়া আল্লাহ, এটি কেমন পরীক্ষা! তার কাছে এখন শুধু একজনই সাথী ছিল, তার বিশ্বস্ত খচ্চর তুফান। তুফান গুলজারের হাত চাটল এবং জঙ্গলের দিকে ইশারা করল। সে বুঝল তাদের এখন কোথায় যেতে হবে। গুলজার আর তুফান জঙ্গলে ঢুকল।
রাত হয়ে গিয়েছিল এবং জঙ্গলে হিংস্র জানোয়ারের ডাক শোনা যাচ্ছিল। গুলজার পাগলের মতো ডাকতে থাকল, মা, জয়নাব, মা, তোমরা কোথায়? সারা রাত তারা ঘুরে বেড়ালো। সকালের দিকে তাদের জঙ্গলের মাঝখানে একটি পুরনো আর নির্জন কবরস্থান নজরে এলো। এখানে এমন মানুষদের কবর ছিল যাদের কোনো ওয়ারিশ ছিল না। গুলজারের বুক কেঁপে উঠল। আমার মা আর মেয়ে কি? সে কবরস্থানে ঢুকল। সেখানে একটি ভাঙা কবরের কাছে সে একটি ছোট পুতুল দেখতে পেল, যেটি তার মেয়ে জয়নাবের ছিল। গুলজার পুতুলটি বুকে জড়িয়ে ধরল এবং সেখানেই বসে কাঁদতে লাগল। তার মনে হলো সে সব কিছু হেরে গেছে। হঠাৎ তুফান খচ্চর জোরে ডেকে উঠল এবং কবরস্থানের পুরনো একটি কুঠুরির দিকে দৌড়াল। গুলজার তার পেছনে গেল। কুঠুরির দরজা বন্ধ ছিল। গুলজার ধাক্কা দিয়ে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার প্রাণ ফিরে এলো। তার মা এক কোণে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং ছোট জয়নাব তার পাশে বসে কাঁদছিল। জয়নাব তার বাবাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবা, আপনি এসে গেছেন, দাদিমা জাগছে না। গুলজার মায়ের মাথা কোলে তুলে নিল। তাদের নাড়ি খুব ধীর ছিল। তারা খিদে আর ঠান্ডায় কাতর ছিল। গুলজার তাড়াতাড়ি তার মশকের জল মায়ের মুখে দিল। মা চোখ খুললেন। ছেলেকে দেখে তার মুখে একটি দুর্বল হাসি ফুটে উঠল। আমি জানতাম আমার ছেলে আসবে। গুলজার তাদের সাহায্য করে খচ্চরের ওপর বসালো। তুফান, যে নিজে খুব ক্লান্ত ছিল, সে খুব সাবধানে বুড়ো মায়ের বোঝা বইল। তারা গ্রামে ফেরার বদলে শহরের দিকে রওনা দিল। গুলজার আর ওই গ্রামে থাকতে চাইল না, যেখানে মানুষ এতটা অমানুষ। শহরে পৌঁছে গুলজার পুরস্কারের টাকা দিয়ে একটি ছোট ঘর ভাড়া নিল এবং মায়ের চিকিৎসা শুরু করালো। কিছুদিনের মধ্যেই মা সুস্থ হয়ে গেলেন। গুলজার পরিশ্রম করতে শুরু করল এবং একটি খুশহাল জীবন কাটাতে লাগল। কিন্তু গল্পের আসল সমাপ্তি এখনও বাকি ছিল। একদিন গুলজার বাজারে সওদা কিনছিল। তখন সে এক ভিখারিকে দেখল, যে গলিতে পড়ে মানুষের কাছে রুটি চাচ্ছে। তার কাপড় ছেঁড়া ছিল এবং গায়ে ক্ষত ছিল। গুলজার ভালো করে তাকিয়ে চমকে গেল। এটি আর কেউ নয়, সেই মুন্সি, যে গুলজারের ঘর ভেঙেছিল আর তার মাকে ধাক্কা দিয়েছিল। মুন্সি গুলজারকে চিনতে পেরে লজ্জায় মুখ লুকাতে লাগল। গুলজার তার হাত ধরল। মুন্সি সাহেব, এই অবস্থা কিভাবে হলো? মালিক শেরদিল তো জেলে, আপনি বাইরে কিভাবে? মুন্সি কেনে ফেলল। গুলজার ভাই, মালিক শেরদিল জেলে যাওয়ার আগে সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। পুলিশ আমাকে খুব মেরেছে এবং আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এখন আমি পথে বসেছি। এটি আমার জুলুমের সাজা। গুলজারের তার উপর রাগ হওয়া উচিত ছিল, কিন্তু সে ধৈর্যের পরিচয় দিল। সে মুন্সিকে কাছের হোটেল থেকে খাবার খাওয়ালো এবং কিছু টাকা দিল। যান, আল্লাহ আপনাকে মাফ করুক। আমি আমার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। মুন্সি গুলজারের পায়ে পড়ে গেল। তুমি মানুষ নও, ফেরেশতা। গুলজার বাড়ি ফিরে এলো। তার খাচ্চার তুফান এখন খুব বুড়ো হয়ে গিয়েছিল। সে বেশি নড়াচড়া করতে পারত না। গুলজার সব সময় তার সেবা করত। এক ঠান্ডা সন্ধ্যায় তুফান মাটিতে শুয়েছিল। গুলজার তার পাশে বসেছিল। তুফান তার সজল চোখে গুলজারের দিকে তাকালো। তার চোখে এক প্রশান্তি ছিল। সে এক লম্বা শ্বাস নিল এবং চিরকালের জন্য ঘুমিয়ে পড়ল। গুলজারের মনে হলো যেন তার নিজের ভাই চিরতরে হারিয়ে গেছে। সে তুফানকে শহরের বাইরে একটি সবুজ জায়গায় দাফন করল। সে কবরের উপর একটি ফলক লাগালো, যাতে লেখা ছিল, এখানে সেই বিশ্বস্ত সাথী শুয়ে আছে, যে আমাকে শিখিয়েছে যে মানুষ চেহারা দিয়ে নয়, কাজ দিয়ে চেনা যায়। এই ঘটনার পর গুলজার নিজের জীবন অবলা জানোয়ারদের জন্য উৎসর্গ করল। সে শহরে একটি পশুদের আশ্রয়স্থল, শেল্টার হোম খুলল, যেখানে জখমি ও বুড়ো জানোয়ারদের দেখাশোনা করা হতো। সে প্রায়ই মানুষকে বলতো, যদি ওই দিন আমি ওই খাচ্চারটিকে না বাঁচাতাম, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। নেকি এমন একটি বীজ যা কখনো অনুর্বর জমিতে বৃথা যায় না। এটি সব সময় ফল দেয়। গুলজারের মেয়ে জয়নাব বড় হয়ে এক ডাক্তার হলো এবং সেও তার বাবার মিশন জারি রাখল। যে পরিবারটি একসময় গৃহহীন হয়ে গিয়েছিল, আজ তারা পুরো শহরের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর পর যখন গুলজারের মৃত্যু হলো, তখন তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। আর সবচেয়ে বড় শিক্ষাটি ছিল, 1. সবরের ফল। গুলজার প্রতি বিপদে ধৈর্য ধরেছিল। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। 2.
ক্ষমা। সে তার শত্রু মালিক ও মুন্সিকে ক্ষমা করে নিজের ব্যক্তিত্বকে আরও বড় করেছে। 3. মানব সেবা। আসল জীবন সেটিই যা অন্যের কাজে আসে। আশা করি এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার ভালো লেগেছে। আপনি কি এই ধরনের আরও গল্প শুনতে চান, নাকি অন্য কোনো বিষয়ে জানতে চান? আমাকে জানাতে পারেন।